কি বললে? তুমি এই কোম্পানি ছেড়ে দেবে? তাহলে তুমি কি ভেবেছিলে আমি সারা জীবন এই কোম্পানি নিয়ে পড়ে থাকবো? আরে এত কম মাইনে দেয় যেটা কিছুদিনেই শেষ হয়ে যায়, তার উপর এত ভালো ভালো কাজ করার পরেও প্রমোশনের টাইমে কোনো রকম প্রমোশন পাওয়া যায় না। তাহলে আমি এই কোম্পানির জন্য নিজের সময় নষ্ট কেন করব? সঞ্জয়, তুমি এখান থেকে চলে গেলে তোমাকে ছাড়া আমি একা হয়ে যাব। কি বললে? তুমি একা হয়ে যাবে? সত্যি কাজল, তুমি এমন ভাবে কথা বলছো যেন আমরা স্কুলে পড়াশোনা করা ছোট ছেলে মেয়ে। হা 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 হা, সত্যি তোমার কথা শুনে আমি নিজের হাসি আটকাতে পারছি না। তুমি এরকম করে বলছো কেন সঞ্জয়? আচ্ছা সঞ্জয়, আমি কাল থেকে তোমাকে বারবার ফোন করছি, কিন্তু তুমি আমার ফোন রিসিভ করছিলে না কেন? আমি তোমাকে অনেকবার মেসেজও তো করেছিলাম। আরে কাজল, আমি কি সবসময় ফ্রি পড়ে থাকি যে তোমার ফোন এবং মেসেজের উত্তর দেব? তোমার ফ্যামিলি আছে, তোমার স্বামী আছে, সে যদি জানতে পারে তুমি রাত রাত পর্যন্ত আমাকে ফোন এবং মেসেজ করতে থাকো তাহলে সে কি ভাববে? তুমি এটা কোনোদিন ভেবে দেখেছো? তোমার সংসার খারাপ হতে পারে। কিন্তু সঞ্জয়। আর কোনো কিন্তু নয়, এবার তুমি যাও, গিয়ে নিজের কাজ করো এবং আমাকেও নিজের কাজ করতে দাও। সঞ্জয়ের কথায় কাজল অনেক দুঃখী হয়ে যায় এবং অফিসের গার্ডেনে গিয়ে বসে পড়ে। সঞ্জয় আমার সামনে স্বীকার করতে চাইছে না, কিন্তু প্রমোশন না পাওয়ার জন্য সে অনেক দুঃখী আছে, তাই তো সে আমার সঙ্গে এত খারাপ ভাবে কথা বলল। কিছু সময় পর্যন্ত তাকে একা ছেড়ে দিই, তারপর সে নিজেই কাজল কাজল বলে ডাকাডাকি করতে শুরু করে দেবে। কাজল গার্ডেনে বসে সঞ্জয়ের ব্যাপারে নানা রকম কথা ভাবতে থাকে, কিন্তু সে এখান থেকে চলে গেলে আমি তাকে ছাড়া কি করব? হ্যাঁ, আমিও তার কোম্পানিতে চাকরি জয়েন করে নেব, তারপর আবার আমরা দুজন এক হয়ে যাব। কাজল এদিকে এসব কথা ভাবছিল, অপরদিকে নিজের কেবিনে বসে সঞ্জয়ও তার ব্যাপারে ভাবতে থাকে। আমি জানি আমার কথা শুনে কাজলের অনেক খারাপ লেগেছে, কিন্তু এটা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। আমি যদি তার সঙ্গে এরকম ব্যবহার না করি তাহলে সে নিজের স্বামীর গুরুত্ব বুঝবে না। ভালোই হয়েছে আমি সময় থাকতেই কাজলের উদ্দেশ্য জানতে পেরে গেলাম। বেশি দেরি হয়ে গেলে জানি না কাজল আর কি কি করে ফেলতো। আচ্ছা ঠিক আছে, এখানে আমি রেজিগনেশন দিয়ে দিয়েছি, এবার আর কাজ করতে একদম ইচ্ছা করছে না, বাইরে গিয়ে একটু শান্তিতে লাঞ্চ করব। অপরদিকে কাজল যখন অফিস ক্যান্টিনে লাঞ্চ করছিল এমন সময় অফিসের এক অন্য মেয়ে সেখানে আসে। আরে কি হয়েছে কাজল, আজ তুই একা লাঞ্চ করতে এসেছিস? মনে হয় তোর অনেক জোরে খিদে পেয়ে গেছে। হ্যাঁ রে পূজা, অনেক দেরি হয়ে যাচ্ছিল তাই আমি একাই চলে এসেছি। জানি না সঞ্জয়টা কোথায় গেল। আরে সঞ্জয় তো অফিসের বাইরে যে রেস্টুরেন্ট আছে সেখানে লাঞ্চ করতে গেছে। কি, সে ওখানে লাঞ্চ করতে গেছে? হ্যাঁ রে, আমিও অমিতের সঙ্গে ওখানে গিয়েছিলাম। অমিত নিজের প্রমোশনের জন্য সেখানে পার্টি দিয়েছে। আমরা যখন ওখানে ছিলাম তখনই সঞ্জয়কে দেখতে পেলাম। আচ্ছা ঠিক আছে, তুমি নিজেই লাঞ্চ করে নাও, আমি আসছি। পূজা এই বলে সেখান থেকে চলে যায়। পূজার কথা শুনে কাজল অবাক হয়ে যায়। তাহলে কি সঞ্জয় ইচ্ছে করে আমাকে ইগনোর করছে? কিন্তু সে কেন এরকম করছে? আমি কি এমন ভুল করেছি? আজ সে আসুক, আমি তার সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। কাজল যখনই সঞ্জয়ের সঙ্গে কথা বলতে তার কাছে যেত তখনই সঞ্জয় ইচ্ছে করে তার থেকে দূরে চলে যেত। ধীরে ধীরে কাজলের খারাপ লাগতে শুরু করে। এইভাবেই কয়েকদিন কেটে যায়। কাজল বাড়ি ফেরার পরেও কোনো কাজে মন লাগাতে পারত না। পলাশের মা সবসময় কাজলের কাছে এটা জানতে চাইতো যে তার কি সমস্যা হয়েছে, কিন্তু কাজল তাকে কোনো কিছুই বলতো না। এরকমই একদিন সন্ধ্যাবেলায় কাজল যখন অফিস থেকে বাড়ি ফেরে। আরে পলাশ, আজ তুমি হল রুমে বসে বই পড়ছো, প্রত্যেক দিনের মতো ডাইনিং রুমে বসে আমার ওয়েট করছো না কেন? আজ মঙ্গলবার, তাই মা উপোস করেছে, তাই আমি ভাবছিলাম তুমি অফিস থেকে ফিরলে আমরা দুজন বাইরে ডিনার করতে যাব। ডিনার? পলাশের আবার কি হলো? আজ হঠাৎ করে আমাকে ডিনার করতে যাওয়ার কথা বলছে কেন? আমি তো এটা ভালো করেই জানি যে পলাশ কোনো 5 স্টার হোটেলে আমাকে নিয়ে যাবে না, ওইসব করার ক্ষমতা তার নেই। দেখি সে কোথায় নিয়ে যায়। আরে কাজল, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবতে শুরু করে দিলে? ডিনার করতে যাবে তো? হ্যাঁ হ্যাঁ চলো, আমার অনেক জোরে খিদে পেয়ে গেছে। এরপর পলাশ কাজলকে সঙ্গে নিয়ে একটি রেস্টুরেন্টে পৌঁছায় এবং সেখানে গিয়ে চাইনিজ খাবার অর্ডার করে। কিছু সময় পর ওয়েটার এসে তাদেরকে খাবার দিয়ে যায়। আরে বাহ, চাইনিজ খাবার! আমি জানি কাজল, তুমি চাইনিজ খেতে অনেক পছন্দ করো, তাই আমি সবচেয়ে ভালো চাইনিজ রেস্টুরেন্টে তোমাকে নিয়ে এলাম। আমি তোমার পছন্দের সমস্ত রকম আইটেম অর্ডার করে দিয়েছি, আস্তে আস্তে ওয়েটার সবকিছু নিয়ে আসবে। আরে বাহ, আজ তুমি আমাকে সারপ্রাইজ করে দিলে।
আমি ভেবেছিলাম আমি কি পছন্দ করি আর কি পছন্দ করি না এসব ব্যাপারে তুমি কোনো খোঁজ খবরই রাখো না। খবর রাখি না বললেই হবে? বিয়ের আগে তুমি আমাকে সবকিছু বলেছিলে। আচ্ছা ওসব কথা ছাড়ো, এই নাও টেডি বিয়ার। টেডি বিয়ার? হ্যাঁ, আজকে টেডি ডে, তাই আমি তোমার জন্য টেডি বিয়ারটা নিয়ে এলাম। পলাশ তার জন্য টেডি বিয়ার নিয়ে আসায় কাজল কিছু ভাবতে শুরু করে। ডায়মন্ড নেকলেস দেওয়ার ক্ষমতা নেই, তাই আমার জন্য টেডি বিয়ার নিয়ে এসেছে। এইসব করে ভালোবাসা দেখানোর চেষ্টা করছে। কি হয়েছে কাজল, পছন্দ হয়নি? তাছাড়া এইভাবে ভালোবাসা দেখাতে আমি পারি না। ভালোবাসা তো মন থেকে করা যায়। যদি ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায় তাহলে সেটা সবচেয়ে ভালো গিফট হয়। আমি ঠিক বললাম তো কাজল? হ্যাঁ, হয়তো তুমি ঠিকই বলেছ। এইভাবেই কিছুক্ষণ সময় কাটানোর পর তারা আবার বাড়ি ফিরে আসে। পলাশের সঙ্গে ডিনার করার পরেও কাজল চেঞ্জ হয় না। এরপরেও সে সঞ্জয়ের সঙ্গেই কথা বলার চেষ্টা করছিল, কিন্তু কাজল বারবার ফোন করার পরেও সঞ্জয় তার ফোন রিসিভ করে না। এভাবেই এক সপ্তাহ কেটে যায়। এতদিন সঞ্জয়ের সঙ্গে ঠিকভাবে কথা না হওয়ায় কাজল অনেক চিন্তিত হয়ে পড়ে। একদিন অফিসে, অনেক হয়েছে, আজ আমি সঞ্জয়ের সঙ্গে কথা বলেই ছাড়বো। আমি জানি সে আমাকে অনেক পছন্দ করে। সে আমাকে বলতে ভয় পাচ্ছে। সে ভাবছে আমি তার কথায় রাগ করব। আমি বিবাহিত, তাই সে আমাকে বলতেও পারছে না যে সে আমাকে পছন্দ করে। সঞ্জয় হয়তো চাইছে আমি নিজের থেকেই তাকে প্রপোজ করি। ঠিক আছে, আমি আর এই কথা লুকিয়ে রাখবো না। আমি এখনই তাকে গিয়ে সব কথা জানিয়ে দেব। এরপর কাজল নিজের মনের কথা বলার জন্য সঞ্জয়ের কেবিনে যায়, কিন্তু কাজল সেখানে গিয়ে তাকে দেখতে পায় না। অমিত, সঞ্জয় কোথায়? সে তো চলে গেছে। কোথায় চলে গেছে? তার কাজ শেষ হয়ে গিয়েছিল, তাই বাড়ি ফিরে গেছে। এমনিতেই সে রেজিগনেশন দিয়ে দিয়েছে, আর মাত্র কয়েকদিন পর কোম্পানি ছেড়ে দেবে, তাই বেশি কাজ করে চাপ নিতে চাইছে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। অমিতের মুখ থেকে এসব কথা শোনার পর কাজল অনেক দুঃখী হয়ে যায় এবং নিজের কেবিনে গিয়ে বসে পড়ে। সঞ্জয় এখানে নেই তো কি হয়েছে, আমি তার বাড়ি যাব। হ্যাঁ, এবারে তার বাড়ি গিয়ে তাকে সমস্ত কথা জানাবো। অপরদিকে সঞ্জয়ের বাড়িতে রাধিকা, তার বাবা এবং সঞ্জয় একসঙ্গে হলরুমে বসে কিছু আলোচনা করছিল। ফাইনালি আজ আমি অনেক হ্যাপি। শেষমেশ রাধিকা নিজের মনের মতো ছেলে খুঁজে বার করেছে। এবার আমি তার বিয়ে দিতে পারবো। বাবা, এই ছেলেটার জন্য আমি 2 বছর থেকে তোমার দেখানো ছেলেদেরকে রিজেক্ট করছিলাম। আজ আমি তোমাকে আসল কথাটা বলেই দিলাম। আচ্ছা, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, আমি অনেক হ্যাপি। এবার আমি পণ্ডিত মশাইকে ডেকে বিয়ের একটা ডেট ফাইনাল করব। তোমার কোনো আপত্তি নেই তো সঞ্জয়? হ্যাঁ আঙ্কেল, আপনি একদম ঠিক বলেছেন। আমি নিজে বাবা মায়ের সঙ্গে কথা বলে নিয়েছি, তারা এই রবিবারে আপনার সঙ্গে দেখা করতে আসবে। হ্যাঁ, খুব ভালো হবে। আচ্ছা বাবা সঞ্জয়, এবার আমাকে বেরোতে হবে। ফ্যাক্টরিতে একটু কাজ আছে। তোমরা দুজন বসে গল্প করো। ঠিক আছে বাবা, তুমি যাও। বাই আঙ্কেল। ঠিক আছে, বাই। তোমরা দুজন নিজের খেয়াল রাখবে। এরপর মদন ফ্যাক্টরিতে চলে যাওয়ার পর সঞ্জয় এবং রাধিকা বসে বসে গল্প করতে থাকে। অপরদিকে শহরের একটি ফুলের দোকানে দাঁড়িয়ে কাজল ফুল দেখছিল। ফুল ছাড়া প্রপোজ করা মানায় না। আমি আজ গোলাপ ফুল দিয়েই সঞ্জয়কে প্রপোজ করব। আমি জানি আমার মুখ থেকে কথাগুলো শোনার পর সঞ্জয় অনেক খুশি হয়ে যাবে। আজ সঞ্জয়ের বাড়ি থেকে ফিরে আসার পর পলাশকে সরাসরি বলে দেব যে আমি তাকে ডিভোর্স দিতে চাই। অনেক সহ্য করেছি, আমি আর পলাশের সঙ্গে থাকতে পারবো না। কাজল হাতে একটি গোলাপ ফুল নিয়ে এসব কথা ভাবছিল। অপরদিকে সঞ্জয়ের বাড়িতে, রাধিকা, আজ আমি অনেক হ্যাপি তুমি বিয়ের জন্য রাজি হয়ে গেলে। তোমার বাবা এত ভালোভাবে রাজি হয়ে গেল, তাছাড়া আমার বাবা মাও রাজি আছে। আমি স্বপ্নেও ভাবিনি যে সবকিছু এত ভালোভাবে হয়ে যাবে। তুমি এটা কেন ভুলে যাচ্ছ সঞ্জয়? আমি টানা 2 বছর পর্যন্ত তোমাকে ওয়েট করিয়েছিলাম। তুমি বারবার নিজের দুঃখী চেহারা নিয়ে আমাকে মানানোর চেষ্টা করতে, কিন্তু আমি তারপরেও বিয়ের জন্য রাজি ছিলাম না। আমি তোমাকে অনেক ওয়েট করিয়েছি। সত্যি, তোমাকে পটানো অনেক মুশকিল ছিল। তুমি আমাকে অনেক ঘুরিয়েছো, তবে ফাইনালি আমি জিতে গেলাম। এবার সুখে শান্তিতে নিজেদের নতুন জীবন শুরু করব। তুমি, আমি এবং আমাদের 2 ছেলে মেয়ে। আমি ঠিক বলছি তো রাধিকা? তুমি একদম ঠিক বলেছো সঞ্জয়। আমরা 2 ভালোভাবে নিজেদের নতুন জীবন শুরু করব। আচ্ছা সঞ্জয়, তার কি হলো? তোমার সেই বান্ধবী কাজল, সে কি এখনো তোমাকে ফোন করে? তোমাকে আর কি বলবো রাধিকা, আমি তাকে বারবার ইগনোর করছি, এমনকি তার মুখের উপর বারণ করে দিয়েছি। আমি তাকে এটাও বুঝিয়ে দিয়েছি যে সে বিবাহিত, কিন্তু কোনো লাভ হয়নি। সে সব সময় আমার পেছনে পেছনে ঘুরতে থাকে।
তাকে কিভাবে বোঝাবো যে আমি আগে থাকতে তোমাকে ভালোবাসি এবং তোমার সঙ্গে বিয়ে করতে চাই? সঞ্জয় যখন রাধিকাকে এই সমস্ত কথা বলছিল, এমন সময় কাজল জানালা থেকে তাদের সমস্ত কথা শুনে ফেলে। সঞ্জয়ের কথা শোনার পর কাজল অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। এসব আমি কি শুনছি? তার মানে সঞ্জয় এই মেয়েকে ভালোবাসে? কাজল বাড়ির বাইরে দাঁড়িয়ে জানালা থেকে তাদের বাকি কথা শুনতে শুরু করে। তুমি তাকে পরিষ্কারভাবে জানিয়ে দাও যে তুমি আমাকে ভালোবাসো, তবে সে হঠাৎ করে তোমাকে এত ভালোবাসতে শুরু করলো কেন? এসবের পেছনে কোনো কারণ আছে? সে সব সময় জিজ্ঞাসা করত যে নিজের ওয়াইফকে কোথায় ঘুরতে নিয়ে যাবে, বিয়ের পর কি কি করবে। আমি যেমন ভেবে রেখেছি তেমন উত্তর দিতাম যে বিদেশে হানিমুন করতে যাব, আলাদা আলাদা জায়গায় ঘুরে বেড়াবো এবং নিজের ওয়াইফকে নিয়ে সিনেমা দেখতে যাব, পার্টি করব। কিন্তু আমি কিভাবে জানবো যে বিবাহিত হওয়ার পরেও সে আমার সঙ্গে এসব করার স্বপ্ন দেখবে? তুমি তো কথার মাধ্যমে তাকে বিদেশ ঘুরিয়ে দিলে। এরকম করে বললে শুধু কাজল কেন, যে কোনো মেয়ে তোমার সঙ্গে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে। আমার বিদেশে যাওয়ার অনেক ইচ্ছা আছে রাধিকা, কিন্তু আমার কি বিদেশে যাওয়া হবে? শুধু নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে বলে দিতাম যে আমেরিকা, ইউরোপ, জাপান আলাদা আলাদা জায়গায় ঘুরতে যাব, কিন্তু আমি মাত্র 40,000 টাকা মাইনে পাই। কাশ্মীরে যেতে গেলেও আমাকে 1000 বার ভাবতে হবে, তাহলে বিদেশে কিভাবে যাব? কোনো ব্যাপার নেই সঞ্জয়, এবার তোমার কোম্পানি চেঞ্জ হয়ে যাবে, স্যালারিটাও অনেকটা বেড়ে যাবে। কোনো একদিন আমরা নিশ্চয়ই বিদেশে যাব। হ্যাঁ, তুমি ঠিক বলেছো রাধিকা, তোমার কথাটাই যেন সত্যি হোক। আচ্ছা শোনো সঞ্জয়, এবার ওই কাজলকে পরিষ্কারভাবে জানিয়ে দাও যে সে যেন তোমাকে আর ফোন করে ডিস্টার্ব না করে। তাকে নিজের আশেপাশে আসতেও বারণ করে দাও, কারণ আমি চাই না কেউ আমার হবু স্বামীর পেছন পেছন ঘুরে বেড়াক। মনে হয় আমাকে এরকমটাই করতে হবে। সঞ্জয় এবং রাধিকার কথা শুনে কাজল অনেক দুঃখী হয়ে যায় এবং সেখান থেকে নিজের বাড়ির দিকে রওনা হয়। সে পথের উপর থেকে হেঁটে যাচ্ছিল, এমন সময় জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির মধ্যেই হাঁটতে হাঁটতে কাজল কান্নাকাটি করছিল। সে বুঝতে পারছিল না সে ভালোবাসায় এতটা পাগল কেন হয়ে গেল। এতদিন সে কেন বুঝতে পারেনি যে সঞ্জয় তাকে পছন্দ করে না। এই সমস্ত কথা ভাবতে ভাবতে কান্নাকাটি করতে করতে কাজল পথের উপর থেকে হাঁটছিল। এভাবেই কিছু সময় পর কাজল বাড়ি পৌঁছে দেখে পলাশ দরজায় তার অপেক্ষা করছে। কাজল, তুমি এভাবে ভিজে ভিজে এলে কেন? তুমি কোনো ট্যাক্সি পেলে না? আরে ট্যাক্সি না পেলে আমাকে ডেকে নিতে হয়। আচ্ছা যাও, এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, না হলে তোমার ঠান্ডা লেগে যাবে। পলাশ, আই এম সরি, আমাকে ক্ষমা করে দাও। আরে যাও, আগে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। পলাশের কথা শুনে কাজল ফ্রেশ হওয়ার জন্য রুমের ভেতরে চলে যায়। আরে জলে ভেজার জন্য কেউ আবার সরি বলে? পাগল মেয়ে কোথাকার। অপরদিকে সঞ্জয় এবং রাধিকা বাড়ির বাইরে এসে দেখে জানালার নিচে একটি গোলাপ পড়ে রয়েছে। এই দেখো সঞ্জয়, কাজল এখানে গোলাপটা ফেলে চলে গেছে। তার মানে আমাদের প্ল্যান খুব ভালোভাবে কাজ করেছে। থ্যাংক গড যে তুমি আগে থাকতেই তাকে আসতে দেখে নিয়েছিলে। হ্যাঁ, এবার সে পলাশের সঙ্গে সুখে জীবনযাপন করুক, আমি শুধু এটাই চাই। আমিও এটাই চাই রাধিকা। অপরদিকে পলাশদের বাড়িতে। কাজল, এই নাও কফি, তুমি বৃষ্টিতে ভিজে এসেছো, তোমার ভালো লাগবে। মাত্র 2 কাপ কেন? মা কোথায়? মা তো আজ চলে গেছে। কি বললে? মা চলে গেছে? কিন্তু সে আমাকে কিছু বললো না কেন? মা তোমাকে বলার চেষ্টা করেছিল, কিন্তু তোমার মুড অনেক খারাপ ছিল এবং মায়ের সঙ্গে ঠিকভাবে তুমি কথা বলনি, তাই মা তোমাকে কিছু বলতে পারেনি। আচ্ছা কাজল, এই নাও ভ্যালেন্টাইন্স ডে এর গিফট। গিফট? এরপর কাজল পলাশের হাত থেকে একটি ফাইল নেয় এবং সেটি খুলে 2টো টিকিট দেখতে পায়। আরে, এটা তো ঘুরতে যাওয়ার টিকিট। কেন কাজল, জায়গা পছন্দ হয়নি? আরে, এটা তো প্যারিসে যাওয়ার টিকিট, তাও আবার বিজনেস ক্লাস ফ্লাইট বুক করে। হ্যাঁ কাজল, আমরা প্যারিস ঘুরতে যাব। আমি জানি তুমি প্রথম থেকেই প্যারিস যেতে চাইছিলে। কিন্তু পলাশ, তুমি এতগুলো টাকা। আরে কাজল, তুমি টাকার কথা বলছো কেন? তুমি কি এটা ভাবছো যে আমার ইনকাম অনেক কম এবং আমি বিদেশে যাওয়ার জন্য টাকা ম্যানেজ করতে পারবো না? শুধু একটাই ব্যাপার ছিল যে আমি নতুন বিজনেস ফেলে রেখে বিদেশে যেতে চাইছিলাম না, কিন্তু এবার সবকিছু সেটেল হয়ে গেছে। এবার আমরা দুজন বছরে 2 থেকে 3 বার বিদেশে যেতে পারবো। এসব তুমি কি বলছো পলাশ? আমি তোমাকে অনেক ভালোবাসি কাজল, আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। আমি শুধু তোমার কাছ থেকে একটাই জিনিস আশা করি, যে তুমি যেন ছোট বড় সমস্ত বিষয় নিয়ে আমার সঙ্গে আলোচনা করো। পলাশ, আই এম সরি, আমাকে ক্ষমা করে দাও।
এই কয়েকদিন আমি তোমাকে অনেক ইগনোর করেছি। আমি হয়তো তোমাকে ভালোভাবে বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম তুমি আমাকে পছন্দ করো না, আর তোমার লাইফে অন্য কোনো মেয়ে রয়েছে। কোনো ব্যাপার নেই কাজল, স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো ঝামেলা হতে থাকে। এবার তুমি পুরানো কথা নিয়ে চিন্তা করা বন্ধ করো। পলাশের কথা শুনে কাজল অনেক খুশি হয়ে যায় এবং আগে সে পলাশের সঙ্গে যেমন ব্যবহার করেছিল সেই সব কথা ভেবে তার খারাপ লাগতে শুরু করে। কয়েকদিন পর সঞ্জয় নিজের পুরানো কোম্পানি ছেড়ে অন্য একটি কোম্পানি জয়েন করে নেয়। অপরদিকে কাজল নিজের হানিমুন করার জন্য পলাশের সঙ্গে প্যারিস চলে যায়। প্যারিসে গিয়ে কাজল এবং পলাশ সেখানকার একটি কফি শপে বসে গল্প করতে শুরু করে। আচ্ছা, একটা কথা বলো পলাশ, আমি তোমাকে কফি শপে একটি মেয়ের সঙ্গে দেখেছিলাম। সেদিন আমি তোমাকে দেখে প্রচন্ড রেগে গিয়েছিলাম, আর তোমাদের একটা ফটোও তুলেছিলাম। এই দেখো ছবিটা। এরপর পলাশ কাজলের থেকে ফোন নিয়ে ছবি দেখে। এই মেয়েটা কে পলাশ? আরে ওটা তো আমার প্রফেসরের মেয়ে। ওই মেয়েটার বাবার কাছে আমি পিএইচডি করছিলাম। মেয়েটাও আমার সঙ্গে পিএইচডি করেছে। তুমি জানো 2 মাস পর মেয়েটার বিয়ে হবে। মেয়েটা সঞ্জয় নামের এক ছেলের সঙ্গে ভালোবাসা করে তার সঙ্গে বিয়ে করছে। সে আমাদের দুজনকে ইনভাইটও করেছে। তুমি আমার সঙ্গে যাবে তো? আচ্ছা, তার মানে এদের বিয়ে হচ্ছে। এই বিয়েতে আমি নিশ্চয়ই যাব। আচ্ছা পলাশ, আমাদের বেবি প্ল্যানিং এর কি হবে বলো এবার। আরে তুমি বেবি প্ল্যানের জন্য রাজি হয়ে গেলে? ঠিক আছে, আমরা ইন্ডিয়া গিয়ে বেবি নেওয়ার ব্যাপারে আলোচনা করব। থ্যাংক গড তুমি রাজি হয়ে গেলে। কাজল এবং পলাশ প্যারিসের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে সময় কাটায় এবং কয়েকদিন পর ইন্ডিয়া ফিরে আসে। বিদেশ থেকে আসার পর থেকে কাজল আবার কোম্পানি জয়েন করে নেয়। এবার তার কোম্পানিতে সঞ্চয় না থাকার সত্ত্বেও তার খারাপ লাগতো না। সে পুরানো কোম্পানিতেই কাজ করতে থাকে এবং কোম্পানি চেঞ্জও করে না। ধীরে ধীরে সেখানে তার অনেকগুলো বন্ধুও হয়ে ওঠে। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। এরকমই একদিন, কাজল আমি তৈরি হয়ে গেছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমাদেরকে রাধিকার বিয়ে অ্যাটেন্ড করার জন্য যেতে হবে। হ্যাঁ পলাশ, আমিও প্রায় রেডি। আর 5 মিনিট। কিছু সময় পর কাজল তৈরি হয়ে গেলে তারা দুজনে রাধিকা এবং সঞ্জয়ের বিয়ে অ্যাটেন্ড করার জন্য বেরিয়ে পড়ে। আজ আমি অনেক হ্যাপি কাজল, শেষমেশ আমাদের রিলেশন ভালো হয়ে গেল। আমিও অনেক হ্যাপি পলাশ। বিয়ের পর থেকে আমাদের ভুল বোঝাবুঝিতে অনেক সময় নষ্ট হয়ে গেছে, কিন্তু এবার আর কোনো সমস্যা নেই। পলাশ এবং কাজল গল্প করতে করতে বিয়ে বাড়িতে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা সঞ্জয় এবং রাধিকার কাছে আসে। তোমাদের দুজনকে কংগ্রাচুলেশনস, তোমাদের নতুন জীবন সুখের হোক। থ্যাংক ইউ ভেরি মাচ পলাশ। কাজল, বিয়েতে আসার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ভেবেছিলাম তুমি আমার উপর রাগ করে আছো এবং বিয়েতে আসবে না। আমি তোমার উপরে রাগ করে থাকবো কেন? আমরা কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে শুধু শুধু তোমার উপরে রাগ করব? বন্ধুদের মাঝে ছোটখাটো ঝগড়া হতেই থাকে, এতে রাগ করার কি আছে? আচ্ছা 1 মিনিট, কাজল তোমরা দুজন একে অপরকে চেনো? হ্যাঁ পলাশ, আমরা দুজন কলেজ ফ্রেন্ড। আচ্ছা পলাশ, এবার চলো আমরা ওই দিকটা গিয়ে নিজেদের ছবি তুলি। এরপর কাজল পলাশকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায় এবং বিয়ে বাড়িতে নিজেদের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। আরে সঞ্জয়, এই কাজল তো একেবারেই ভালো হয়ে গেল। হ্যাঁ রাধিকা, মনে হচ্ছে এবার দুজনে একসঙ্গে অনেক হ্যাপি আছে। তুমি একদম ঠিকই বলেছো। ওই দেখো দুজনে একসঙ্গে কত ভালো করে সেলফি তুলছে। এবার কাজল নিজের জীবনে অনেক হ্যাপি ছিল। সে বুঝতে পেরে গিয়েছিল সে আগে পলাশকে ভালোভাবে বুঝে ওঠেনি, যার কারণে তাদের সংসারে অশান্তি ছিল। এরপর থেকে পলাশ এবং কাজল দুজনে একে অপরের অনেক বেশি খেয়াল রাখত। এভাবেই তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বন্ধুরা, আমাদের গল্পের এই সিরিজটি এখানেই শেষ করা হলো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর এরকমই মজাদার সিরিজ দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।